ডক্টর প্রিয়তোষ বসু, সহশিক্ষক, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আসন্ন মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ে আজ তোমাদের সঙ্গে দু চার কথা বলবো। পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। স্বাভাবিকভাবেই কিছু ভয়, কিছু আশঙ্কা, কিছু অনিশ্চয়তা তোমাদের মধ্যে থাকে, কিন্তু সেই পরীক্ষা কেন্দ্রিক যে ভীতি, সেই পরীক্ষা কেন্দ্রিক যে অনিশ্চয়তা, সেগুলোকে দূর করার জন্যই আমাদের আজকের এই আলোচনা। প্রথমত, তোমরা দেখবে এখন তোমাদের যে পাঠ্যক্রম বাংলায় রয়েছে, সেই পাঠ্যক্রম অনেক বেশি সহজ, স্বচ্ছন্দ এবং মার্কস তোলার জন্য যে কোয়েশ্চেন প্যাটার্ন তা অনেক উপযোগী। সুতরাং তোমরা যদি সুচিন্তিতভাবে পড়াশুনো করো এবং পরীক্ষা ব্যবস্থাকে যদি তোমরা ঠিকঠাকভাবে অনুগমন করতে পারো, তাহলে আমাদের বিশ্বাস যে তোমরা এই সমস্ত ভয় ভীতিকে অনায়াসে অতিক্রম করে যেতে পারবে। মাধ্যমিকের প্রশ্নপত্রটাকে সামনে রেখে যদি আমরা একটু আলোচনা করি, কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষায় মুখোমুখি হবে এবং কেমনভাবে লিখবে, তাহলে প্রথম তোমাদের একটা 36 নম্বর থাকে, সেটা এমসিকিউ এবং এসএকিউ এর জন্য। 19 নম্বর এবং 17 নম্বর ডিভিশনটা এরকম। সেই অংশটাতে তোমাদের জন্য আলাদা করে আমাদের বিশেষ কোনো পরামর্শ থাকবে না। যে পরামর্শটা একমাত্র থাকবে সেটা হচ্ছে বেশি বেশি করে পাঠ্য বিষয়কে আয়ত্ত করা। যে যত ভালো টেক্সট পড়তে পারবে সে তত ভালো করে এই 36 নম্বর পেতে পারো। এবং মনে রাখবে যে মাধ্যমিকে বাংলায় যদি তোমাদের 90-এর কাছাকাছি নম্বর পেতে হয়, তাহলে এই 36 নম্বর পাওয়াটা অত্যন্ত জরুরি। এখানে কিন্তু মনে রাখতে হবে যে ব্যাকরণের নম্বরটাও এর মধ্যে থাকবে, কারণ আগের মতো ব্যাকরণে এখন আর কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসে না। এরপরে আমরা যে অংশটায় যাব সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। আমাদের গত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র পর্যালোচনা করে যেটা মনে হয়েছে যে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কবিতাতে এবছর আয় আরও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অভিষেক, এই কবিতাগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। এই যে আলোচনাটা করছি সবসময় মনে রাখবে, এটা তোমাদেরকে কোনো সাজেশন দেওয়ার জন্য নয়। এই আলোচনা সম্পূর্ণভাবেই হচ্ছে বিগত বছরগুলোর যে প্রশ্ন, সেই প্রশ্নপত্রগুলোর পর্যবেক্ষণ এবং পর্যালোচনার ভিত্তিতে আমাদের একটা ধারণা তোমাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে গল্পে তোমরা পড়বে বহুরূপী, পথের দাবি এবং নদীর বিদ্রোহ। এগুলো একটু ভালো করে পড়লে এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো। এরপর রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্নে তোমরা জানো 5 নম্বর করে থাকবে এবং নাটকের ক্ষেত্রে থাকবে 4 নম্বর। এখানে কবিতাতে তোমরা এবছরের জন্য গুরুত্ব দিতে পারো অসুখী একজন, আফ্রিকা, অভিষেক এবং প্রলয় উল্লাস। এই 4টে কবিতা ভালো করে পড়লে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কমন চলে আসার সম্ভাবনা থাকবে। গল্পের ক্ষেত্রে জ্ঞানচক্ষু, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্প ভালো করে পড়বে। প্রবন্ধে তোমরা জানো আইদার অর করে লিখতে হয়, 5 নম্বর থাকে এবং সেখানে তোমরা হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটোর যে কোনো একটা লিখতে পারো। সেখানে গত বছরের প্রশ্ন ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তে যেতে পারি, হারিয়ে যাওয়া কালিকলমে এবছর তোমরা কালি তৈরির পদ্ধতি, ফাউন্টেন পেনের আবিষ্কার, লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা এবং লিপি কুশলীদের বিষয়ে যা যা বলা আছে, এই অংশগুলো তোমরা ভালো করে দেখবে। আমাদের ধারণা নিশ্চিত তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে 2 শ্রেণীর পাঠকদের বিষয়ে, একদিকে ইংরাজি না জানা পাঠক, আর একদিকে ইংরাজি ভাষায় শিক্ষিত পাঠকদের যে শ্রেণী বিভাজন করেছেন লেখক এবং তাদের বিষয়ে যা যা বলেছেন, সেই আলোচনাটা একটু ভালো করে দেখবে। পরিভাষা এবং তার গুরুত্ব বিষয়ে লেখকের যে মতামত, সেগুলো আলোচনা করবে এবং শব্দের অর্থের যে ত্রিবিধ ধরনের কথা লেখক বলেছেন, সেটা নিয়েও আলোচনা করবে। এই দুটো প্রবন্ধ থেকে এই টপিকগুলো যদি তোমরা দেখো, মোটামুটিভাবে নিশ্চিত করা যেতে পারে যে এখান থেকে তোমরা হয়তো পরীক্ষায় কমন পেয়ে যাবে। নাটক সিরাজদৌল্লা, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এখানে গত বছরের প্রশ্নের ভিত্তিতে আমাদের মনে হয় যে একদম নাটকের শুরুতে সিরাজের সঙ্গে ওয়াটসের যে কথোপকথন আছে, সেই কথোপকথন অংশটা ভালো করে দেখো, খুব গুরুত্ব দিয়ে দেখো। সিরাজউদ্দৌলা চরিত্রে যে উদার অসাম্প্রদায়িক মানসিকতার প্রকাশ ঘটেছে, সেই অংশটা, যেখানে সিরাজ বলছেন বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। এই কোটেশনটার উপর ভিত্তি করে সিরাজ চরিত্রটাকে একটু বিচার বিশ্লেষণ করো। ঘসেটি বেগম এবং সিরাজের কথোপকথন দেখো এবং সিরাজউদ্দৌলা ও ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্যগুলো ভালো করে আলোচনা করো।
এই অংশগুলো এবছরের জন্য আমাদের মনে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। সহায়ক পাঠ তোমাদের জন্য অবশ্যই কিছুটা চাপের একটা বিষয়, কারণ একটা গোটা উপন্যাস, যদিও মতিনন্দীর কোনি উপন্যাস অত্যন্ত জনপ্রিয় উপন্যাস, চলচ্চিত্রায়ন হয়েছে, আমাদের দেখতে ভালো লাগে সিনেমাটা, কিন্তু যখন উত্তর লিখতে হয় তখন অবশ্যই একটা গোটা উপন্যাস হয়, আমরা কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারি। সেক্ষেত্রে আমাদের এবছরের যে পর্যালোচনা কোনিতে থেকে আমরা করব, লীলাবতীর যে অংশটা আছে, লীলাবতী এবং প্রজাপতি কেন্দ্রিক যে অংশ, ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে জুপিটারের কর্মকর্তাদের যে চক্রান্ত এবং তাকে সাঁতার প্রশিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া, ওই অংশটা থেকে একটা প্রশ্ন আমরা আশা করতে পারি। কোনির যন্ত্রণা এবং ক্ষিতীশের প্রতিক্রিয়া এবং কোনির দাদা কমলের যে হতাশা, এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে দেখবে। সঙ্গে অবশ্যই কোনির জীবনে ক্ষিতীশের ভূমিকা, এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে। এর পরের যে অংশটায় আমরা যাব সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে সবসময় আমরা বলবো যে প্রবন্ধ রচনাটা আমাদের ক্রিয়েটিভ রাইটিংয়ের অংশ, সুতরাং এটাকে সাজেশন ভিত্তিক না করাই ভালো। তবুও যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের বয়স ওই 16-র আশপাশে, সুতরাং তোমাদের পক্ষে হয়তো একটু তৈরি হয়ে গেলে তোমাদের রচনাগুলো মুখোমুখি হতে সুবিধা হয়। সেরকম একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে বিজ্ঞান বিষয়ক খুব পরিচিত রচনা যেগুলো আছে, যেমন বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, অরণ্য সংরক্ষণ, আধুনিক জীবনে কম্পিউটারের ভূমিকা, এগুলো তোমরা একটু ভালো করে দেখো। আরেকটু গুরুত্ব দিয়ে দেখতে হবে উপযোগিতামূলক রচনা। এটা আমাদের 5 ধরনের যে রচনার কথা সিলেবাসে বলা আছে তার মধ্যে একটা ধরন, সেখানে সমাজ জীবনে মেলার উপযোগিতা, সমাজ জীবনে উৎসবের প্রয়োজনীয়তা, বাংলার উৎসব, তোমার দেখা একটা মেলা, এই রচনাগুলোকে বেশি গুরুত্ব দাও। আত্মকথা গত বছরও পরীক্ষায় এসেছিল, এবছর আত্মকথা থেকে আমি বলবো যে একটা নদীর আত্মকথা বা একটা পুরনো জনপদের আত্মকথা, একটা জীর্ণ বাড়ির আত্মকথা, এই ধরনের রচনাগুলোকে একটু দেখবে। নির্মিতির বাকি যে অংশ আছে, মানে যেখানে সংলাপ আছে, যেখানে প্রতিবেদন আছে, এই অংশগুলো থেকে আমাদের আলাদা করে বলার কিছু নেই। বাকি এই বিষয়ে যে কথাবার্তা আমরা আমাদের আলোচনার পরের পর্বে সেটা করব, এবং বঙ্গানুবাদ কেন্দ্রিক সেই পর্বটা কি, এটা আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। সেটা হচ্ছে কিভাবে তোমরা তোমাদের প্রশ্নপত্রকে মুখোমুখি হবে এবং উত্তরপত্রকে সাজাবে। যে বিষয়গুলোকে মনে রাখতে হবে আমাদের, যে যখন আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তর করছি, সেই সময়ে তোমরা শুধুমাত্র প্রশ্নের নম্বরটা তুলে দেবে এইটুকু মাত্র নয়, উত্তরের যে অপশন সেই অপশনটাকেও লিখবে। মনে করো 1-এর ক, সেখানে লেখা আছে তপন, এই তপন শব্দটা যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে, শুধু 1-এর ক এইটুকু লিখে ছেড়ে দেবে না। অতি সংক্ষিপ্ত যে 1 নম্বরের প্রশ্নগুলো থাকে সেখানে অতি কথনের কোনো দরকার নেই, কোনো উৎস বলার দরকার নেই, সেখানে লেখক বা কবির নাম এবং রচনা বা কবিতার নাম এগুলো বলার কোনো প্রয়োজন নেই। সংক্ষিপ্ত এবং রচনাধর্মীর প্রশ্নের ক্ষেত্রে যদি অংশ বিভাজন থাকে তাহলে আমি বলবো সেই প্রশ্নগুলোকে আগে উত্তর করার চেষ্টা করবে, কারণ এগুলো বেশি স্কোরিং হয় তোমাদের জন্য। সেখানে 1+2 বা 1+2+2 এই ধরনের প্রশ্নে অবশ্যই নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উৎস বলাটা কিন্তু প্রয়োজন, বিশেষত 5 নম্বরের রচনাধর্মী প্রশ্নে। এবং আরেকটা পরামর্শ এখানে দেব, যে প্রশ্নগুলোর উত্তর সাধারণত তথ্যভিত্তিক হবে বা কাহিনী ভিত্তিক হবে, সেই ধরনের প্রশ্নগুলো নির্বাচন করা তোমাদের জন্য বাঞ্ছনীয়। যেমন ধরো কবিতা থেকে যদি 3 নম্বরে দেখো তোমরা সিন্ধু তীরে থেকে প্রশ্ন এসেছে বা 5 নম্বরে অভিষেক থেকে প্রশ্ন এসেছে, তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলোকে আগে উত্তর লেখার জন্য নির্বাচন করো, কারণ এই অংশে তোমাদের নিজেদের বেশি কথা বলতে হবে না, সবটাই কবিতা থেকে চলে আসবে। ফলে যিনি খাতা দেখছেন পরীক্ষক, তার ভালো লাগা বা মন্দ লাগার উপরে তোমাদের নম্বর পাওয়া নির্ভর করবে না। এখানে উত্তরের মধ্যে একটা অবজেক্টিভিটি কাজ করবে, যেটা তোমাদের বেশি নম্বর পেতে সাহায্য করবে। রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে পাঠ্য বিষয় থেকে উদ্ধৃতি দিতে পারো, সে উদ্ধৃতি সম্পূর্ণ বাক্যে হতে পারে উইদিন ডাবল কোটেশন মার্ক, বা চূর্ণ উদ্ধৃতি, 2-3টে শব্দ মাঝে মাঝে তুলে দিলে সেখানে সিঙ্গেল কোটেশন মার্ক ব্যবহার করবে। এগুলো আর কিছু না, তোমাদের উত্তরকে সাজিয়ে দেবে, উত্তরকে মনোগ্রাহী করবে। রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে আগেই বললাম উৎস, কবিতার নাম ইত্যাদি লিখবে। প্রতিবেদন এবং সংলাপ উভয় ক্ষেত্রেই কোনটা বেশি স্কোরিং এ আলোচনায় যাবে না, দুটোই স্কোরিং, দুটোতেই বেশি নম্বর পেতে পারো, কিন্তু সবসময়ই মনে রাখবে যে দুটোর ক্ষেত্রে কিভাবে লিখতে হয় এটা আমাদের জেনে রাখা খুব জরুরি। আমরা যখন পরীক্ষার হলে যাব তখন আমরা কিভাবে প্রতিবেদন লিখতে হয়, কিভাবে ভালো সংলাপ লিখতে হয়, এগুলো আমরা জেনে যাব। তারপর আমরা দেখে নেব যে প্রশ্নপত্রে যে দুটো বিষয় দেওয়া আছে সেই দুটো বিষয়ের মধ্যে কোনটা আমাদের আয়ত্তে আছে।
যেটা আয়ত্তে থাকবে সেটা লিখে আসবো আমরা। আগে থেকে আমরা এটা ভেবে যাব না যে আমরা প্রতিবেদনই লিখব বা সংলাপই লিখব, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। প্রবন্ধের উত্তর বা যে সমস্ত ক্ষেত্রে প্রশ্নে দেখবে খুব ফ্ল্যাট কোয়েশ্চেন আছে, মানে চরিত্র ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে উত্তর লেখা হবে উপশিরোনাম ভিত্তিক, মানে একটা সাব হেডিং থাকবে সেখানে। সমস্ত উত্তরপত্রটা লিখবে একদম চলিত ভাষায়, যতটা সম্ভব টু দ্যাট টেক্সট। আমাদের ক্ষেত্রে এখন বোর্ড যেটা করেছে সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা সীমাবদ্ধ করে দিয়েছে। যেমন 1 নম্বরের ক্ষেত্রে 20টা শব্দ, 3 নম্বরের ক্ষেত্রে 60টা শব্দ, 5 নম্বরের ক্ষেত্রে 150 শব্দ, 4 নম্বরের ক্ষেত্রে 125টা শব্দ, রচনার ক্ষেত্রে 400 শব্দ। এই রকম ক্ষেত্রে সবসময় এটা বোর্ডের একটা নির্দেশনা রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে 10% শিথিলযোগ্য। মানে তুমি মোট যে সংখ্যা কোয়েশ্চেন পেপারে বলা থাকবে, যার মধ্যে উত্তর করতে বলা হবে, তুমি তার 10% কম বা 10% বেশি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমাদের এই যে আলোচনা আমরা করলাম, আলোচনাটাকে 2টো পর্বে রাখলাম। আশা করি এই আলোচনা তোমাদের কিছুটা কাজে লাগবে, কিন্তু সবশেষে আবারও বলবো, যতটা বলা হয়েছে, যেটুকু বলা হয়েছে, সবটাই কিন্তু আমাদের পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য কিছু বলা। এটা একটা নির্দেশনা মাত্র, এটা কোনো সাজেশন নয়। আশা করি তোমরা উপকৃত হবে। মন দিয়ে পাঠ্য বই পড়ো। আলোচনার একদম শেষ পর্যায়ে তোমাদের জন্য 2-4টে বাড়তি কথা বলবো। সেটা হচ্ছে, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো রকম মানসিক উদ্বেগ, দুশ্চিন্তার কারণ নেই। একটা জিনিস মনে করবে যে কোনো একটা পরীক্ষায় জীবন কখনো শেষ হয়ে যায় না। আমাদের যে দীর্ঘ যাত্রাপথ, সেই যাত্রাপথে নানা রকম বাঁক আসে, নানা জায়গায় থামতে হয়, এবং মাঝে মাঝেই আমাদেরকে নানা চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। মাধ্যমিক সেরকম একটা পরীক্ষা, এভাবেই মাধ্যমিককে দেখবে। এবং পরীক্ষাটাকে আলাদাভাবে পরীক্ষা বলে ভাববে না। মনে করো এটা তোমাদের দৈনন্দিন যে জীবন যাপন, তার একটা অংশ। এবং এই শেষ পর্যায়ে এসে পড়াটাকে আনন্দের জায়গায় নিয়ে যাও। মাঝে মাঝে বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখো, তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ভাব আদান প্রদান করো, এবং কখনোই শরীরকে বাড়তি কষ্ট দেবে না। ঘুম খুব প্রয়োজনীয়। যে কথা বলে থাকেন সাধারণত ডাক্তাররা, চিকিৎসকরা, মনোবিজ্ঞানীরা, যে অন্ততপক্ষে 6-7 ঘন্টা ঘুম খুব দরকার। অভিভাবকদের জন্য বিশেষভাবে বলার যে এই সময়টা মনে রাখবেন, আপনার যে সন্তান পরীক্ষা দিতে যাচ্ছে তার বয়স কিন্তু মাত্র 15, 16, 17-র মধ্যে। এরকম একজন সন্তানকে কখনোই বাড়তি চাপ দেবেন না। আপনাদের বাড়তি চাহিদার শিকার যেন তাকে না হতে হয়। মানসিকভাবে স্বতঃস্ফূর্ত রাখুন তাকে, মানসিকভাবে যেন সতেজ থাকে, এবং তার সঙ্গে বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করুন। তার মনকে আনন্দে ভরিয়ে রাখুন, এবং মনে করান যে এই পড়াশোনাটার মধ্যে একটা আনন্দের দিক আছে। সেই আনন্দটা হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে ছাপিয়ে যাওয়ার। সেই আনন্দটা হচ্ছে যা সে এতদিন ধরে শিখে আছে, সেই শেখাটাকে প্রকাশ করার। এবং সেটুকু যদি সে করে আসতে পারে, তাহলে জীবনের প্রথম পরীক্ষায় সফল হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।